আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব বিআইডব্লিউটিএ ডেকা চেইন 2025-এর এই ম্যাথটা নিয়ে। তো দেখেন, ম্যাথটা আসলে একটু টিপিক্যাল টাইপেরই ম্যাথ, বাট একটু ছোট 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 পয়েন্ট ঘুরাই দিছে, যেটার কারণে আমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে যে ওই সলিউশনগুলো আসলে কিরকম হবে। আমি কয়েকটা পয়েন্ট বলে নিই, দেন আমরা সলিউশনের দিকে যাচ্ছি। প্রথম কথা, এখানে আমাদের যেই কনফিউশনটা প্রথম তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রশ্নে ব্যান্ডউইথ বের করতে বলছে, কোয়ালিটি ফ্যাক্টর বের করতে বলতেছে, ইত্যাদি ইত্যাদি বাকি যা যা বের করতে বলছে আমরা বুঝতে পারতেছি এটা রেজোনেন্স কন্ডিশনের কথা বলতেছে, যে এই কন্ডিশনে বের করতে হবে। এন্ড ফেজর ডায়াগ্রাম বের করতে হবে হচ্ছে আমাদের 3 ডিবি পয়েন্টে এসে। তো ওকে, এইগুলোতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আচ্ছা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করতে বলছে, বাট প্রবলেম হচ্ছে এইখানে আবার আলাদা একটা কোয়ালিটি ফ্যাক্টর দেওয়া আছে ইন্ডাক্টরের 95। এই কথাটার মানে কি? প্রথম কথা মানে যেগুলো আমাদের কনফিউশন তৈরি করতেছে, আমি এইগুলো একটু বলে দেন আগাচ্ছি। এটা হচ্ছে প্রথম কথা, যে এটার আসলে কাহিনী কি, এটা কিভাবে আমরা কাজে লাগাবো। কারণ কোয়ালিটি ফ্যাক্টর তো আমরা একটা বের করতে বলতেছে, বের করব, বা সার্কিটের আমরা শিখে আসছি, তো এটা আবার কাহিনী কি। সেকেন্ড, রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে আমরা ফেজর ডায়াগ্রাম সবাই আঁকাতে পারি, বা মোটামুটি যারা একটু রেজোনেন্স গুলো পড়ছি, আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ট্রাই করতে পারি, অথবা দেখলে বুঝতে পারি যে হ্যাঁ এটা রেজোনেন্স কন্ডিশনের ফেজর ডায়াগ্রাম। বাট 3 ডিবি পয়েন্টের কাহিনীটা কি, 3 ডিবি পয়েন্ট জিনিসটা কি, আর এই পয়েন্টে আবার ফেজর ডায়াগ্রাম বলতে আসলে কি বোঝায়, এই হচ্ছে মোটামুটি আমাদের এই প্রশ্নটার যে কনফিউশনের জায়গা। প্রথম কথা, একটা ইন্ডাক্টর বলি বা ক্যাপাসিটর বলি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু নর্মালি আমরা ম্যাথ করার সময় পিওর ধরে নিই। মানে একটা ইন্ডাক্টর একটা পিওর ইন্ডাক্টর, ক্যাপাসিটর পিওর ক্যাপাসিটর। তার মানে আমরা একটা ইন্ডাক্টরের যে ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স আছে এই জিনিসটাকে ইগনোর করি। কেন দেখেন, মানে আমি একদম খুব শর্টকাটে বলি। ধরেন একটা তার পেঁচায় আমরা ইন্ডাক্টর বানালাম। ইন্ডাক্টর অ্যাকচুয়ালি কি দিয়ে বানানো হয়, কি ম্যাটেরিয়ালস, ওইসবে আমি যাচ্ছি না, বোঝানোর জন্য। তো ওই যে তার, ওই তারের তো একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। ও ইন্ডাকটিভ নেচার দিচ্ছে ঠিক আছে, আর ওর তো একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, যে একটা হিট লস করবে। হিসাবের সুবিধার্থে আমাদের বইগুলোতে সব ক্ষেত্রে ইন্ডাক্টরকে পিওর ধরা হয়। তার মানে তারের নিজস্ব কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স নাই, এটা কল্পনা করে আমরা ইন্ডাক্টর ধরি যে 22 মিলি হেনরি। ওর ইন্ডাকটেন্স 22 মিলি হেনরি, এবং ধরে নিই যে ওর ইন্টারনাল কোনো রেজিস্ট্যান্স নাই, জিরো। এই কারণে বাই ডিফল্ট একটা ইন্ডাক্টরের কোয়ালিটি ফ্যাক্টর, মানে নিজের কোয়ালিটি ফ্যাক্টর, দেখেন কোয়ালিটি ফ্যাক্টর কিন্তু এখানে দুইটা। এক, ইন্ডাক্টরের নিজস্ব কোয়ালিটি ফ্যাক্টর। দুই, এই সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টর, মানে ওভারঅল সার্কিটের একটা কোয়ালিটি ফ্যাক্টর, ওইটাই বের করতে বলতেছে। আর প্রশ্নে দেওয়া আছে এই ইন্ডাক্টরের নিজস্ব কোয়ালিটি ফ্যাক্টর। তো কোনো একটা ইন্ডাক্টরের বা পিওর ইন্ডাক্টরের নিজস্ব কোয়ালিটি ফ্যাক্টর হচ্ছে ইনফাইনাইট, কারণ ইন্টারনাল রেজিস্ট্যান্স জিরো ধরা হয় বাই ডিফল্ট। এটা আমরা সবাই জানি, যে কিছু না বললে আইডিয়াল কেস, আইডিয়াল ইন্ডাক্টরের ইন্টারনাল রেজিস্ট্যান্স জিরো, ফলে কোয়ালিটি ফ্যাক্টর ইনফাইনাইট। বাট এইখানে দেখেন আমাদের ইনফাইনাইট না, একটা ফাইনাইট ভ্যালু দিছে। ফাইনাইট ভ্যালু দিছে এই কথাটার ইনডিরেক্ট মানে হচ্ছে এই ইন্ডাক্টরটা পিওর ইন্ডাক্টর না, এই ইন্ডাক্টরের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। তার মানে এই পুরো সার্কিটে রেজিস্টিভ পার্ট শুধুমাত্র 140ই না, এই ইন্ডাক্টরের ভিতরও আছে। কত সেটা আমরা এই 95 দিয়ে বের করে নেব যে সেটা আসলে কত। ওকে, তাহলে আমরা এটার কাহিনী বুঝলাম, কিভাবে বের করব আমি সলিউশনে গেলেই দেখতে পাবেন ইনশাল্লাহ। সেকেন্ড, এই যে গ্রাফটা, এইটাকে কয়েকজন দেখলাম বলতেছে যে এটাই হচ্ছে 3 ডিবি পয়েন্টের ফেজর ডায়াগ্রাম। বাট ফেজর ডায়াগ্রাম আর ব্যান্ড ফ্রিকোয়েন্সি ভার্সেস কারেন্টের ওয়েভ ফর্ম এটা সেম কথা না। ফেজর ডায়াগ্রাম আর ফ্রিকোয়েন্সি ভার্সেস ভোল্টেজের ওয়েভ ফর্ম এটা সেম কথা না। ওয়েভ ফর্ম এক জিনিস, ওয়েভ ফর্মটা টাইম ডোমেনে হতে পারে, ফ্রিকোয়েন্সি ডোমেনে হতে পারে। বাট ফেজর ডায়াগ্রাম আবার আরেক জিনিস, দুইটা কিন্তু দুই বিষয়, দুইটাকে একসাথে গুলাই ফেললে হবে না। আপনাকে বের করতে বলতেছে ফেজর ডায়াগ্রাম ড্র, মানে ড্র করতে বলতেছে ফেজর ডায়াগ্রাম। আপনি যদি ফ্রিকোয়েন্সি ভার্সেস আই ড্র করে আসেন তাহলে কিন্তু সেটা আসলে সঠিক সমাধান হলো না। তার মানে এক কথায় আমরা বলতে পারি, হ্যাঁ এটা যদি প্রশ্নে বলতো যে আপনি ফ্রিকোয়েন্সি ভার্সেস আই এর গ্রাফ ড্র করেন, দেন আপনি এটা আঁকাই দিতে পারেন, নিঃসন্দেহে কোনো সমস্যা নাই। কিন্তু ফেজর ডায়াগ্রাম বলে এটা আঁকানো যাবে না। সেকেন্ড, আমাদের এইটা হচ্ছে পিক পাওয়ার, মানে একদম রেজোনেন্স কোণ। দেখেন এই পয়েন্টটা পাচ্ছি ওমেগা নট, ওমেগা নট রেজোনেন্স ফ্রিকোয়েন্সি অবশ্যই ওমেগা ডোমেনে, ওইটা 2 পাই দ্বারা ভাগ করলে F0 পাওয়া যাবে, সেটা আলাদা কেস। বাট ওমেগা নটে যেই এই যে এটা তো কারেন্ট যেহেতু দেওয়া, তাহলে এটা ম্যাক্সিমাম কারেন্ট, এটা থেকে পাওয়ারও বের করে ফেলা যাবে, ওইটাকে বলতেছি পিক পাওয়ার বা ম্যাক্সিমাম। যেটা পাচ্ছি আমরা সেটা রেজোনেন্স কন্ডিশনে যে পাওয়ারটা পাচ্ছি সেটা। তো
আচ্ছা, এটা পিক পাওয়ার নামটা বলার দরকার নেই, আপাতত রেজোনেন্স কন্ডিশনে পাওয়ার বলি, সেটাই বেটার, নাইলে আবার কনফিউশন চলে আসতে পারে। আর এই যে দেখেন, এই কন্ডিশন, এই কন্ডিশনটাকে বলে হচ্ছে 3 ডিবি পয়েন্ট অথবা হাফ পাওয়ার। কেন? কারণ এই সিচুয়েশনে যেই ফ্রিকোয়েন্সি পাওয়া যায়, দেখেন এখানে একটা পাওয়া যায় ওমেগা 1, যেটাকে আমরা লো ফ্রিকোয়েন্সি বলতেছি, আর একটাকে দেখতেছি ওমেগা 2, যেটাকে হাই ফ্রিকোয়েন্সি, মানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি থেকে এটা হাই, এটা হচ্ছে লো। এই দুইটাতেই আমরা এইটাকে পয়েন্ট কাই বলছি 3 ডিবি পয়েন্ট। কেন? কারণ এইখানে প্রথম কথা যে আমরা ব্যান্ডউইথটা এখানে পাই, এই ডিফারেন্সটাকে আমরা বলতেছি ব্যান্ডউইথ। তার মানে পুরো একটা ইনফরমেশনের এইখানেই আমরা ওই সিগন্যালের বা এই সার্কিটের ব্যান্ডউইথটা খুঁজে পাই। এই জন্য 3 ডিবি পয়েন্টে মেইনলি আমরা হচ্ছে ওই সার্কিটের ব্যান্ডউইথটা পাই। অ্যান্ড এইখানে এটার নাম, আর একটা নাম হচ্ছে হাফ পাওয়ার। কেন? কারণ এইখানে আমরা যেই পাওয়ারটা পাই বা রেজিস্টিভ যে পাওয়ারটা, অ্যাভারেজ পাওয়ারটা পাওয়া যায়, সেটা হচ্ছে রেজোনেন্সে যে পাওয়ারটা পাই তার অর্ধেক। কিভাবে? এইখানকার পাওয়ার যদি আমাকে বের করতে বলে, এটা কি হবে? এই যে VM/R, আই কে VM/R আকারে দেখাচ্ছে, আচ্ছা আমি VM/R দিয়ে প্রমাণ করি। যে কোনো জায়গার পাওয়ার হচ্ছে হাফ ভোল্টেজের আরএমএস এর স্কোয়ার ডিভাইডেড বাই আর। এখানে তো ভোল্টেজ বাই আর দেওয়াই আছে, তো এটা তো পিক ভ্যালু দেওয়া, দেখেন ভিএম মানে তো পিক ভ্যালু। তাহলে এটাকে আমরা পাওয়ার লিখতে পারি এইভাবে, হাফ ভিএম। আচ্ছা, হাফটা তো আমরা ওই যে আরএমএস এর জন্য হাফটা নিয়ে চলে আসতেছি, তার মানে এখানে এক্সট্রা √2 এর স্কোয়ার দেওয়া লাগতেছে না, আমরা এটা বলে দিতে পারি VM² বাই আর। তাহলে এইখানকার যে পাওয়ার, সেটা হবে হাফ VM²/R। এই হাফটা কোত্থেকে আসলো? ভিএম কে যদি আরএমএস করতে হয়, VM/√2 করা লাগে, তো √2 স্কোয়ার করলে হাফ হয়ে যায়। আর এইখানে পাওয়ারটা তাহলে কত হবে? এখানে কিন্তু ক্যালকুলেশনের কারণে যে 0.707, এইটা মানেই হচ্ছে 1/√2। 0.707 মানে 1/√2। তার মানে যেই ভ্যালুটা আছে, এর সাথে এক্সট্রা একটা 1/√2 চলে আসছে। তাহলে এইটার যদি আমরা স্কোয়ার করি, তাহলে সেটা কত হবে? এটা আসবে হচ্ছে আপনার স্কোয়ার বাই আর যদি করি, এটা স্কোয়ার বাই যদি আর করি, যে 1/√2, এটা কি 2 হয়ে যাবে। আর এই যে সূত্রের একটা হাফ, সূত্র বলতে ওইটা ফর্মুলা থেকে আসে, মানে প্রমাণ থেকে আসে, আমি অত ডিটেলসে যাচ্ছি না, জাস্ট আপাতত ইয়ে দেখাচ্ছি। এত। এবার একটু খেয়াল করে দেখেন, এইটা ওভারঅল দাঁড়াচ্ছে VM²/2 আর, আর এইটা দাঁড়াচ্ছে VM²/4 আর। তার মানে এই পাওয়ার থেকে এই পাওয়ারটা অর্ধেক, এই যে এটা হচ্ছে এই পাওয়ারের অর্ধেক, এই জন্য এটাকে বলা হচ্ছে হাফ পাওয়ার। যাক, আমি আর ডিটেলস এদিকে যাচ্ছি না, কারণ ওইটা আমাদের আপাতত কাজ না। এখানে অনেক কিছু বের করা লাগবে, এটা আলোচনা করতে গেলে ওইটা মানে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি কি বুঝলাম? নাম্বার ওয়ান, যদি রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে ফেজর ডায়াগ্রাম ড্র করতে বলে, দ্যাট মিন্স ওমেগা 0 ফ্রিকোয়েন্সির জন্য সেটা ড্র করতে হবে। আর যদি 3 ডিবি পয়েন্টে ফেজর ডায়াগ্রাম ড্র করতে বলে, দ্যাট মিন্স ওমেগা 1 এবং ওমেগা 2, কারণ 3 ডিবি পয়েন্ট বলতে এই দুইটা ফ্রিকোয়েন্সিকেই বোঝায়, একটা লো একটা হাই। এই দুইটা ফ্রিকোয়েন্সিতে ফেজর ডায়াগ্রামটা ড্র করতে হবে। তার মানে একবার আমাকে ওমেগা 1-এ ড্র করতে হবে, আর একবার ওমেগা 2-তে ড্র করতে হবে। তার মানে এইখানে আলটিমেটলি তিনটা ফ্রিকোয়েন্সিতে রেজোনেন্স ফেজর ডায়াগ্রাম ড্র করতে হবে। এক, রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে অথবা ওমেগা 0-এ। দুই, ওমেগা 1-এ। তিন, ওমেগা 2-তে। তাহলে এই তিনটা ফেজর ডায়াগ্রাম আমাকে ড্র করে দেখাতে হবে। ওকে, তাহলে আপাতত আমরা এটাকে সরাই রাখি, কারণ এটা আপাতত আমাদের কাজ নাই। আমরা এই চিত্রের মানে বুঝলাম যে এই চিত্রটা দ্বারা কি মিন করতেছে। এই চিত্রটা ফ্রিকোয়েন্সি ভার্সেস কারেন্ট, ভোল্টেজের ক্ষেত্রেও আমরা দেখাতে পারতাম, কোনো সমস্যা নাই, এখানে একটা ছিলাম ওইটা দিয়ে দেখাচ্ছি। অ্যান্ড আরেকটা যেটা মেন কথা, সেটা হচ্ছে এই সূত্রটা আমরা অনেকেই জানি যে এটা আমরা ওমেগা 1 আর ওমেগা 2 বের করতে পারি। বাট খেয়াল রাখবেন, এটা তখনই অ্যাপ্লিকেবল যখন ওভারঅল সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টর 10-এর সমান বা বড়। নর্মালি এর থেকে কম হলে এই সূত্রটা আমাদের এক্সাক্ট ভ্যালু দিবে না। এই কারণে এই ভ্যালুটা আমরা তখনই ইউজ করব যদি আমাদের ওভারঅল সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টর, আবার বলতে পারেন যে ভাই 95 তো তাহলে বড়ই, 95 ইন্ডাক্টরের কোয়ালিটি ফ্যাক্টর
ওভারঅল সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টর না। এইখানে যে সূত্রটা দেওয়া, এটা ওভারঅল সার্কিটের বা পুরো সিরিজ সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টর নিয়ে কথাবার্তা বলতেছে, শুধু ইন্ডাক্টর না। তার মানে এই সূত্রটা আমরা ইউজ করতে পারবো যদি আমাদের ওভারঅল কোয়ালিটি ফ্যাক্টরটা 10-এর সমান বা বড় হয়। যদি না হয় তাহলে কি করবো? আচ্ছা, তাইলেও আরেকটা সূত্র আছে, আমি একটু দেখাই সেটা। এই যে, সেটা হচ্ছে আমাদের এই সূত্রটা, যদি আমাদের ওভারঅল কোয়ালিটি ফ্যাক্টর 10-এর ছোট হয় অথবা বড় হয়, মানে যে কোনো সিচুয়েশনে এটা অ্যাপ্লিকেবল। বাট যদি দেখি যে আসলে ছোট হয়ে গেছে, তখন এটা আমরা কাজে লাগাতে পারবো, আদারওয়াইজ এটা অ্যাপ্লাই করা যাবে, কোনো সমস্যা নাই। 10-এর বেশি হলে এটা অ্যাপ্লাই করাটা একটু ঝামেলা, যেহেতু একটু কঠিন বা বড়। আর এটা তো মোটামুটি একটু সহজ। এই বি বলতে ব্যান্ডউইথ বোঝাচ্ছে, ওমেগা নট মানে আমাদের হচ্ছে ওই যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। অবশ্যই ব্যান্ডউইথটা রেডিয়ান পার সেকেন্ডে নিতে হবে, কারণ যেহেতু এটা ওমেগার ইকুয়েশন, তাহলে এটাকেও রেডিয়ান পার সেকেন্ড আকারে নিতে হবে। তাহলে আমরা বুঝতেছি যে এই হচ্ছে আমাদের রোড ম্যাপ, আমরা এইভাবে আগাবো। এখন আমরা সলিউশনে আসে, যে এটা আমরা সলিউশনটা আসলে কিভাবে করব। তো প্রথমে যেটা বলছিলাম, যে আমাদের যে ইন্ডাক্টরটা দিছে প্রশ্নে, সেটা পিওর ইন্ডাক্টর না। তার মানে আমরা এই ইন্ডাক্টরটাকে যদি ভাঙাই, বা একটা ইন্ডাক্টরের যদি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকাতে চাই, তাহলে জিনিসটা দেখতে হবে এই রকম। এইটা হচ্ছে নন আইডিয়াল। আর এই যে এই ইন্ডাক্টর, এটা হচ্ছে আইডিয়াল, যার একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। তার মানে এই ইন্ডাক্টরকে যদি ভাঙায়, তাহলে তার ভিতরে দেখা যাবে এরকম। এই যে আইডিয়াল যে ইন্ডাকটিভ নেচারের অংশটুকু আছে, এইটার ইন্ডাকটেন্স হচ্ছে 42 মিলি হেনরি। আর ইন্টারনাল রেজিস্ট্যান্স কত সেটা আমরা জানি না, সেটা আমাদের বের করে নিতে হবে কিভাবে? এই যে কোয়ালিটি ফ্যাক্টর দেওয়া আছে। তাহলে কিউ সমান আমরা জানি ওমেগা নট L/R। আচ্ছা, আমি দুইটা বোঝার ক্ষেত্রে এটা কিউ আই লিখি, যেটা ইন্ডাক্টরের মিন করবে। আর আমি কিউ টি লিখলে বুঝবেন যে সেটা আসলে ওভারঅল সার্কিটের কথা বলতেছি। তাহলে ওমেগা আই সমান হচ্ছে ওমেগা নট L/R। এখন যেহেতু আমি শুধু ইন্ডাক্টরের কথা বলতেছি, তাহলে আমাকে শুধু ইন্ডাক্টরের পার্টের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে সেটা নিতে হবে। তাহলে এইখান থেকে দেখেন ইজিলি আর সমান কত আসে? ওমেগা নট এল তো হচ্ছে 22 মিলি হেনরি, ডিভাইডেড বাই কোয়ালিটি ফ্যাক্টর কত? কোয়ালিটি ফ্যাক্টর 95। এই ওমেগা নট মানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। দেখেন, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কিন্তু সার্কিটের এই রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে না। তার মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাক বা না থাক, সিরিজ পিওর সিরিজ সার্কিটের ক্ষেত্রে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি একই। সেটা কত? ওমেগা নট সমান 1/√এলসি। এল তো এই যে 22 মিলি হেনরি, সি হচ্ছে 50 ন্যানোফ্যারাড। তাহলে এটা আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি। 1/√22 ইন্টু, আর হিসাবটা বোঝানোর জন্য লাস্টে তো একটা কনসেপ্ট আপনাদের শেখাতে হবে। এই কারণে আমি ভ্যালুগুলো একদম পুরোপুরি ইউজ করবো, মানে দশমিকের পরে প্রত্যেকটা ডিজিট কাজে লাগাবো, যাতে আপনাদের কনসেপ্টটা বোঝাতে পারি। পরীক্ষার হলে সব ডিজিট কাজে না লাগালেও চলবে, কারণ পরীক্ষার হলে সব যদি নিতে যান অনেক টাইম লাগবে। তো আমি বোঝানোর জন্য সব ডিজিট নিব। বাট পরীক্ষার হলে আপনি শর্টকাট নিতে পারেন, সমস্যা নেই। 50 ন্যানোফ্যারাড, তাহলে 50 × 10⁻⁹ এই যে এইটা হচ্ছে আমাদের ওমেগা নটের মান। এখন এটা আমি যখন বারবার তুলতে যাব, একটা ঝামেলা, একটা টাইমেরও বিষয়। আমি একটা কাজ করি, প্রত্যেকটা ভ্যালু এক একটা কিতে সেভ করে রাখি। এটা আমরা এ তে সেভ করে রাখি। তাহলে এটা মনে রাখি আমরা, যে আমরা এ তে ওমেগা নটের ভ্যালুটা সেভ করে রাখলাম। একটু লিখে ফেলি। 30 151.13446। 30 151.13446 রেডিয়ান পার সেকেন্ড। প্রশ্নে চাইছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করো। এটা অ্যান্সার করা যায়, কোনো সমস্যা নাই। বাট নর্মালি আসলে ফ্রিকোয়েন্সি দিলে হার্জ ফরম্যাটে দেখানোটাই বেটার। এই জন্য আমরা এটাকে 2π দ্বারা ভাগ করে অ্যান্সার করে দেব, কারণ এটাও তো একটা প্রশ্ন। এখন এটাকে যেহেতু আমরা কাজে লাগাবো না, এফ নটটাকে নর্মালি আমরা কোথাও কাজে লাগাবো না, ওমেগা নটই লাগাবো, যেটা সেভ করে নিছি। ফলে আমি এখানে দশমিকের পরে এক ডিজিটই নিই, মানে 4798.7 হার্জ লিখে দিয়ে অ্যান্সার করে দিই। 4798.7 হার্জ, এটাই হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার, মানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কত সেটা। 4798.7 হার্জ, মানে যে
প্রথমটা হয়ে গেল ফাইন্ড রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। এবার তাহলে ইন্ডাক্টরের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা বের করে ফেলবো কত, ওমেগা নট এত বাই 95। তো ওমেগা নট কিন্তু মনে আছে এ তে সেভ করে রাখছিলাম, তাহলে যে এ নিলাম ইন্টু 22 ইন্টু সরি 10 টু 10⁻³ ডিভাইডেড বাই 95, এটা চলে আসতেছে আমাদের ইন্ডাক্টরের ইন্টারনাল যে রেজিস্ট্যান্স সেটা। তো এটার ক্ষেত্রে একই কনসেপ্ট, হিসাবটা বোঝার জন্য আমাকে পুরো ডিজিটটা নিতে হবে, নাইলে আপনি লাস্টে গিয়ে কনসেপ্টটা একটু কম বেশি আসবে। ওইটা যাতে বুঝতে অসুবিধা না হয় আমি পুরো ডিজিটই নিব। আর এটা বারবার তুলতে যাতে ঝামেলা না হয় আমি কি করলাম, এটা বি তে সেভ করে রাখলাম। তাহলে আমরা মনে রাখি যে আমরা বি তে ইন্ডাক্টরের ইন্টারনাল রেজিস্ট্যান্স সেভ করে রাখছি। যেহেতু এটা সেভই করে রাখছি আমি এখানে শর্টকাটটা বসাই, অর্থাৎ 6.98 বসাই রাখি। বাট আমরা ক্যালকুলেশন করার সময় ওই বি নিয়ে কাজ করব যাতে পুরো ডিজিটটা আসে। এত ওহম, এটা তো আপাতত আমাদের কাজ নাই, কারণ এটা তো বের করতে বলে নাই, পরবর্তীতে কাজে লাগবে। সেটা কি, ওভারঅল সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টর বের করা লাগবে, ব্যান্ডউইথ বের করা লাগবে। তাহলে ওভারঅল সার্কিটের যে ব্যান্ডউইথ, বলছিলাম যে আমি টি দ্বারা প্রকাশ করি যাতে বুঝতে পারেন যে এটা ওভারঅল সার্কিট মিন করতেছে। তাহলে ওভারঅল সার্কিটের ব্যান্ডউইথ হবে হচ্ছে, নর্মালি সিরিজ রেজোনেন্সের ক্ষেত্রে ব্যান্ডউইথ হয় হচ্ছে, এটা আর একটা আমি সুন্দর একটা জিনিস এর আগে বলছিলাম, এটা আমি নিজেই ভাবে মনে রাখি। ওই যে আর এল সার্কিট শিখছিলাম না ফার্স্ট অর্ডার সার্কিটে, ওইখানে আমরা আর এল এর ক্ষেত্রে টাও মনে রাখতাম কিভাবে। আর এল সার্কিটের ক্ষেত্রে টাও হচ্ছে এল বাই আর। সিরিজ সার্কিটে ব্যান্ডউইথ মনে রাখবো যে টাও এর উল্টা। মনে রাখলে খুব ইজিলি মনে চলে আসা যায়, ওখানে ছিল এল বাই আর, তাহলে এখানে হবে আর বাই এল। আচ্ছা, ওভারঅল সার্কিটে কি শুধু এই রেজিস্ট্যান্সই আছে? না, ওভারঅল সার্কিটে 140 আছে, অ্যান্ড এইটা আছে। যেহেতু ওভারঅল সার্কিটের কথা বলতেছি তাহলে টোটাল রেজিস্ট্যান্স নিতে হবে। তাহলে ওভারঅল সার্কিটের রেজিস্ট্যান্স হবে 140/R ডিভাইডেড বাই এল। অ্যান্ড অবশ্যই এইটার একক হবে রেডিয়ান পার সেকেন্ড। এটাকে যদি আমরা হার্জে দেখাতে চাই 2π দ্বারা ভাগ করে দিতে হবে। ওকে, তাহলে এটা আমরা করে ফেলি। 140 প্লাস এই যে ছোট হাতের যে আর, সেটা তো আমরা বি তে সেভ করে রাখলাম কিছুক্ষণ আগেই বললাম, ডিভাইডেড বাই এল মানে 22 মিলি হেনরি টু দি পাওয়ার -3। এই যে 66, 81 দশমিক, এই পুরোটা। এটাও কিন্তু বললাম প্রত্যেকটা ভ্যালু আমরা হুবহু নিব যাতে পরবর্তীতে কাজে লাগানো যায়। এইটা আমরা সেভ করে রাখলাম সি তে। আমরা তাহলে মনে রাখি যে, আমি খাতায় নোট করতেছি, আপনারা এটা খাতায় নোট করে তাহলে ভিডিওটা বুঝতে সুবিধা হবে। সি তে আমরা সেভ করে রাখলাম ওভারঅল ব্যান্ডউইথ। ওকে, এখানে আপাতত না লিখি, এটা মনে রাখেন তাইলেই হবে। আর এখানে লেখার জন্য আমি জাস্ট সংক্ষেপটা লিখে ফেলি, 66, 81.01। 66, 81.01, এটা অবশ্যই রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এইটাকে যদি আমরা ইয়েতে দেখাই, কি বলে এটাকে, হার্জে দেখাই, কি করব, জাস্ট 2π দ্বারা ভাগ করে দিব। তাহলে 1063.32, 1063.32 হার্জ, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই ক্যালকুলেশনগুলো অবশ্যই আপনারা আরেকবার একটু চেক করবেন, আমি হয়তো করতে করতে ভুল হয়ে যেতে পারে, ক্যালকুলেশন মিস্টেক হতে পারে। যদি এরকম ভুল পান অবশ্যই কমেন্টে জানাবেন। যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন কিনা, ফেসবুক হোক ইউটিউব হোক, ওইখানে কমেন্টে জানাই দিবেন যে এইখানে ক্যালকুলেশনটা মনে হচ্ছে ভুল হয়েছে। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের কি কি বের করা লাগতো, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বের করে ফেললাম, ব্যান্ডউইথ বের করে ফেললাম। এবার ওভারঅল সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টর। তাহলে ওভারঅল সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টরকে আমরা কিউটি লিখে ফেলি। ফর্মুলা একটাই, সেটা হচ্ছে, আচ্ছা এটা আর দুই দুই ভাবে লেখা যায়। কোয়ালিটি ফ্যাক্টর সমান হচ্ছে ওমেগা নট বাই বি, ওমেগা নট বাই বিটি, যেহেতু কিউটি এই জন্য বিটি। এইভাবে নিলেও চলে, আবার যদি এই যে এই ফরম্যাটে নিতেন তাও হতো। কোয়ালিটি ফ্যাক্টর সমান ওমেগা নট এল বাই আর। এই আর কিন্তু ছোট হাতে নেওয়া যাবে না, যেহেতু পুরো সার্কিটের বের করতেছি। এখন কিন্তু আর নিতে হবে 140+R। ওইভাবে নিলেও চলে, আবার এইভাবে করলেও চলতেছে, যে কোনো একটা করলেই হবে, একই অ্যান্সার আসবে। ওমেগা নট আমরা সেভ করে রাখছিলাম এ তে, ডিভাইডেড বাই ব্যান্ডউইথ আমরা সেট করে রাখছিলাম সি তে। সি তে, এই যে তাহলে এ বাই সি করে দিলে আমাদের ওভারঅল কোয়ালিটি ফ্যাক্টর চলে আসতেছে, এটা হচ্ছে 4 পয়েন্ট। এইটা আমরা সেভ করে দিলাম ডি তে, তাহলে আমরা ডি তে সেভ করে রাখলাম হচ্ছে
ওভারঅল কোয়ালিটি ফ্যাক্টর। এই যে দেখেন, ওভারঅল কোয়ালিটি ফ্যাক্টর 10-এর থেকে কম। যেহেতু 10-এর থেকে কম, ওই শর্টকাট সূত্র অ্যাপ্লাই করা যাবে না, আমাদের বড় সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটা আমরা ডিতে সেভ করে রাখলাম। লেখার জন্য জাস্ট আমি 4.513টা লিখে রাখি, যাতে সহজেই লেখা যায়। 4.513। কোয়ালিটি ফ্যাক্টর অবশ্যই ইউনিটলেস হয়, কারণ ওমেগা নটটাও রেডিয়ান পার সেকেন্ড, এই বিটি যেটা এটাও রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কোয়ালিটি ফ্যাক্টরের মানটাও চলে আসলো। ভ্যালু বের করার কাজ আমাদের শেষ। এখন যেটা মেন দুইটা প্রবলেম, এক সেটা হচ্ছে রেজোনেন্স কন্ডিশনে ফেজর ডায়াগ্রাম ড্র করো, 3 ডিবি পয়েন্টে ফেজর ডায়াগ্রাম ড্র করো। রেজোনেন্সে আপনার আলাদাভাবে করার কোনো দরকারই নাই। এটা মোটামুটি যারা ট্রিপলিতে শুরুতে পড়াশোনা করতে, মানে এক কথায় আপনি এখনো যদি ফার্স্ট স্টেজে থাকেন পড়াশোনার, কোনো মতে ডিসি সার্কিট এসি সার্কিট করছেন, তারপরেও কিন্তু আমরা জানি যে রেজোনেন্স কন্ডিশন ওই কন্ডিশন যেখানে আমাদের ইন্ডাক্টরের যে রিয়াকটেন্স এবং ক্যাপাসিটরের রিয়াকটেন্স ইকুয়াল হয়ে যায়, একটা আর একটা কাটাকাটি হয়, পুরো সার্কিটটা রেজিস্টিভ পার্ট হয়ে যায়। ওইটাই হচ্ছে আমাদের রেজোনেন্স কন্ডিশন। তার মানে এখানে আমাদের ক্যালকুলেটরে আলাদাভাবে করার কোনো দরকারই নাই। আমরা এমনিতেই বলে দিতে পারি যে এইখানে আমাদের এক্স এল এবং এক্স সি ইকুয়াল হয়ে যায়। তাহলে সিরিজ সার্কিট একটু দেখেন কাহিনী কি হচ্ছে। এই হচ্ছে আমাদের সার্কিট, এই যে এটা রেজিস্টিভ, এটা ক্যাপাসিটিভ, এটা হচ্ছে আমাদের ফেজর ডায়াগ্রামের আলাদা আমাদের ডেডিকেটেড একটা আলাদা ভিডিও আছে, পাবলিক করা আছে, ওইটা থেকে দেখে নেবেন। খুব ইজিলি আসলে এটা বের করে ফেলা যায়, আলাদা কোনো না, জাস্ট ধরে ধরে বের করা যায়। এখানে আমরা আই কে ধরেন কথার কথা রেফারেন্স হিসাবে ইউজ করতেছি, কারণ যেহেতু আই সবার ভিতরে কমন। তাহলে আমরা এইটা ধরলাম যে আয়ের গ্রাফ, মানে এই দিকে বা এই দিক বরাবর আমাদের আই কাজ করতেছে। রেজিস্টিভ জিনিসের সুবিধা হচ্ছে, রেজিস্টিভ এলিমেন্টের কারেন্ট যেদিকে কাজ করে, রেজিস্টিভ এলিমেন্টের ভোল্টেজ ড্রপও সেই দিকে কাজ করে, কারণ রেজিস্ট্যান্সের কারেন্ট এবং ভোল্টেজ ইন ফেজে থাকে। তার মানে আই যদি এইদিকে, আমি আয়ের কিন্তু লেন্থ বোঝাচ্ছি না, দিক বোঝাচ্ছি, কারণ আই আপাতত লেন্থ দেখানোর আমার কোনো দরকার নাই। তাহলে আই যেদিকে কাজ করবে, রেজিস্টিভ ড্রপ সেদিকে কাজ করবে। রেজিস্টিভ ড্রপ কে কে, এই যে 140 ওহমে একটা ড্রপ হবে, আর ইন্ডাক্টরের যে ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স আছে ওইখানে একটা ড্রপ হবে। তার মানে আই ইন্টু টোটাল রেজিস্ট্যান্সের ড্রপ আমি ধরে নিলাম এইটা। তার মানে এইটা ধরলাম হচ্ছে আই ইন্টু 140 প্লাস আর, এটা হচ্ছে টোটাল ভোল্টেজ ড্রপ। এবার দেখেন, ইন্ডাক্টর ল্যাগিং নেচারের কথাটার মানে কি, মানে এর কারেন্ট ভোল্টেজ থেকে 90 ডিগ্রি ল্যাগে থাকে। আমি কিন্তু রেজিস্ট্যান্স আলাদা করে ফেললাম, তার মানে এবার ইন্ডাক্টর কিন্তু পিওর ইন্ডাক্টর হয়ে গেছে। রেজিস্ট্যান্স আলাদা করে ফেললে ইন্ডাক্টরের যে অ্যাক্রসের ভোল্টেজ এটা পিওর হয়ে গেছে। অথবা যদি মনে করেন আমি এরকম দেখালাম, এটা হচ্ছে সেই আর, আর এইটা হচ্ছে সেই পিওর ইন্ডাক্টর, তাহলে এইটা ধরলাম কথার কথা ভিএল, এটা ধরলাম কথার কথা ভিসি, এটা ভিসি এটা ভিএল, আর এই রেজিস্টিভ পার্ট আলাদা, এই ছোট হাতের যে আর ওইটা আলাদা করে দিলাম। পিওর যে ইন্ডাক্টরের ড্রপ ওইটাকে আমি ভিএল বলতেছি কথার কথা। তাহলে অবশ্যই কি হবে, ভোল্টেজটা, মানে কারেন্ট ল্যাগে থাকার মানে কি, ভোল্টেজটা লিডে থাকবে। তাহলে ইন্ডাকটিভ পার্টের যে ভোল্টেজ সেটা কারেন্ট থেকে লিডে থাকবে। লিড কি জিনিস, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে লিড, ল্যাগ কি জিনিস, ক্লকওয়াইজ হচ্ছে ল্যাগ। তাহলে ক্যাপাসিটরে কি হয়, ক্যাপাসিটরে কারেন্ট লিডে থাকে, তার মানে ক্যাপাসিটরের ভোল্টেজটা থাকবে ল্যাগে। এটা যদি হয় ভিএল, এটা হবে ভিসি, এবং ইন্ডাক্টর ক্যাপাসিটরের এই ভোল্টেজটা একদম ইকুয়াল হবে। তার মানে এইটা আর এইটা হবে ইকুয়াল। দুইটা যদি ইকুয়াল হয়, দেখেন অপোজিট, এটা 10 নিউটন, মানে আমি বোঝানোর জন্য বলতেছি, এটা 10 নিউটন, এটা 10 নিউটন, যদি দুই দিক থেকে বল প্রয়োগ করে লব্ধি শূন্য। এটা 10 ভোল্টেজ প্লাস 90 ডিগ্রি, এটা 10 ভোল্টেজ মাইনাস 90 ডিগ্রি, যোগ করলে 0। তার মানে এদের কোনো ইফেক্ট থাকবে না। ভিএস বলতে আমরা কি শুধু এই ড্রপটাই পাবো, তার মানে ভিএস বলতে শুধুমাত্র রেজিস্টিভ যে ড্রপ আছে এইটাকেই আমরা ভিএস হিসাবে ইউজ করতে পারবো। এটাই হচ্ছে ফেজর ডায়াগ্রাম অ্যাট রেজোনেন্স কন্ডিশন। একদম সিম্পল, এখানে আর এক্সট্রা কিচ্ছু দেখানো লাগবে না, এই দেখাই দিলে আমাদের ওকে। এইবার সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে 3 ডিবিতে যদি রেজোনেন্স ফেজর ডায়াগ্রাম ড্র করতে বলে তাহলে আমরা কি করব। পরীক্ষার হলে এত কিছু লেখা লাগবে না, বাট
আপনাদের বোঝানোর জন্য যে জিনিসটা আসলেও যে সঠিক, এটা বোঝানোর জন্য আমি হিসাবটা একটু দেখাবো। আদারওয়াইজ পরীক্ষার হলে এত কিছু করা লাগবে না। সেটা হচ্ছে 3 ডিবি পয়েন্ট দুইটা পেলাম আমরা। 3 ডিবি পয়েন্টের ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সি পেলাম দুইটা। অ্যাট 3 ডিবি পয়েন্ট ওমেগা ইকুয়াল ওমেগা 1 ওমেগা 2। তার মানে ফেজর ডায়াগ্রামও দুইটা হবে। তাহলে প্রথমত আমরা ওমেগা 1 এর ক্ষেত্রে আসি, যে ওমেগা 1 এর ক্ষেত্রে কি ঘটনা ঘটে অ্যান্ড ওমেগা 2 এর ক্ষেত্রে কি ঘটনা ঘটে, দিয়ে আমরা ফেজর ডায়াগ্রামটা ড্র করে ফেলবো। পাশাপাশি দেখাই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। রেজিস্ট্যান্সের তো আর ইম্পিডেন্স চেঞ্জ হয় না ফ্রিকোয়েন্সির উপরে। তার মানে ওমেগা 1 হলো নাকি ওমেগা 2, এই 140, আচ্ছা এখানে 140 আর না, সরি, 140 ওহম। এই আর দিলে তো আবার এটা গুণ মনে হবে। এটাও তার মানে 140 আসলে ওহম লিখতে চাইছি আমি। উপরের গুলাকে ঠিক করছি। হ্যাঁ, এগুলো তো ঠিকই আছে। তাহলে বলতেছি যে আমাদের এই ওমেগা 1 ওমেগা 2 এর উপরে রেজিস্টিভ ড্রপের আসলে কোনো ইফেক্ট নাই। যেই ইফেক্টটা পড়বে সেটা হচ্ছে যে ইন্ডাকটিভ নেচার গুলার ইফেক্ট পড়বে। তাহলে ইন্ডাকটিভ নেচারের ক্ষেত্রে একটু জিনিসটা বুঝি যে কাহিনী কি। এইটার যেই রিয়াকটেন্স, এইটার নাম হচ্ছে এক্সেল, অথবা আমরা যদি আরো সুন্দর করে বলি জে এক্সেল। আর এইটার যেই রিয়াকটেন্স সেটাকে বলি -জে এক্সি। এই যে সার্কিটের যে টোটাল জেড ইন, এটা বলতে বোঝায় এইটা -জে এক্সি প্লাস আর প্লাস জে এক্সেল। এটাই তো আসলে জেড ইন মিন করে। জেড ইন বের করতে পারলে আমরা বুঝতে পারি যে আসলে ওভারঅল যেই কারেন্ট, এটা ভোল্টেজ থেকে কতটুকু লিড বা ল্যাগে আছে। ওটা করলেও চলে, আবার আলাদা বের করি তাতেও চলতেছে। ওমেগা 1-এ টোটাল আর হচ্ছে কত, 140 প্লাস ছোট হাতের আর। ছোট হাতের আর ওই যে 6.98 আমরা একটা সেভ করে রাখছিলাম, ওইটা আছে, ওইটা থাক। আমি আর ধরে ধরে বারবার বসাচ্ছি না, ওইটা থাক। এন্ড এইখানে -জে এক্স সি, এটা আসলে কত, এটা একটু ক্যালকুলেশন করে দেখেন যে এটা আসলে কত আসে। আমি কমপ্লেক্স ফরম্যাটে নিলাম। মাইনাস, জে বলতে আই মিন করতেছি, ইন্টু এক্স সি মানে হচ্ছে 1/ওমেগা সি। অবশ্যই এটা কি ওমেগা, কি এটা কি ওমেগা 0 না, কারণ আমরা ওমেগা 1 এর জন্য বের করতেছি। তার মানে হচ্ছে ওমেগা 1 ওমেগা 2। তো এই তো ঝামেলা শুরু হয়ে গেল। আমরা ওমেগা 1 এবং ওমেগা 2 এখনো বের করি নাই, আমাদের বের করতে হবে। কোন সূত্র দিয়ে? এই যে সূত্র এখানে আমরা কিন্তু পাইছি একটা। আমি এটা আর লিখতেছি না, ক্যালকুলেটরে তুলে বের করে এটা যে আবার সেভ করে রাখি, যাতে ইজিলি করা যায়, নাহলে তো বারবার এটা লেখা সমস্যা। এবং বারবার বলতেছি, এখন আমি যে ব্যাখ্যাটা করতে যাচ্ছি, এটা পরীক্ষার হলে লাগবে না। এটা জাস্ট আপনাদের একটা পয়েন্ট যে আমি মুখস্থ করতে বলতেছি, ওই পয়েন্টটা কেন মুখস্থ করব এবং আসলেও যে সঠিক এইটা বোঝানোর জন্য এখন দেখাচ্ছি। দেন ফাইনালি ভিডিও শেষে যেই পয়েন্টটা বলবো ওই পয়েন্টটা জাস্ট মুখস্থ করে ফেলবেন। মানে একদম সূত্রের মতো মুখস্থ করে নিলেই কাহিনী শেষ। তাহলে এই হচ্ছে আমাদের সূত্র দুইটা। ওমেগা 1-এ যেখানে জাস্ট মাইনাস থাকে, ওমেগা 2-তে এখানে জাস্ট প্লাস থাকে, এখানে আর কোনো পার্থক্য নেই। এবার আমরা তুলি। দেখেন এটা কিন্তু ওভারঅল সার্কিটের, এজন্য আর বলতে শুধু 140 না, ওভারঅল রেজিস্ট্যান্স নিতে হবে। তাহলে আমরা তুলে ফেলি। মাইনাস, উপরে নিতে হবে টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স কত, 140 প্লাস ছোট হাতের আর। ছোট হাতের আর আমরা সেভ করছিলাম ক্যালকুলেটরের বি তে, ডিভাইডেড বাই 2L। 2 × L মানে 22 মিলি হেনরি, 10⁻³ √ওভার সেম R/12 তার হোল স্কোয়ার। আর বলতে যে এটা 140 প্লাস বি বাই 2 × L ⁻³ তার হোল স্কোয়ার প্লাস 1/L মানে 22 মিলি হেনরি, ইন্টু সি মানে হচ্ছে 50 ন্যানোফ্যারাড, -9। এই যে সমান চলে আসলো। ওয়েট, আচ্ছা এখানে মানে আমি গুণ দিয়ে ফেলছি, এটা আসলে মাঝখানে প্লাস চিহ্ন হবে। এই যে এখানে একটা প্লাস চিহ্ন হবে। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের
ওমেগা ওয়ানের ভ্যালু আসলো, সরি, কি বলে, হ্যাঁ, ওমেগা ওয়ানের ভ্যালু আসতো 26,995.1127। আচ্ছা, এইটা আমরা এখানে আর কোথাও লিখতেছি না, এটা আমরা ক্যালকুলেটরে সেভ করে রাখি। আমাদের এবিসিডি তো পূরণ হয়ে গেল, ই আর এফ এ সেভ করে রাখি। তাহলে ই তে আমরা সেভ করে রাখলাম ওমেগা ওয়ানের ভ্যালু, আর ওমেগা টু এর ভ্যালু আমরা এফ এ সেভ করে রাখবো। ওমেগা টু দেখেন একই জিনিস, শুধু পার্থক্য কি হবে, এই সামনে একটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে, জাস্ট আর কোনো পার্থক্য নাই। এইগুলা কিন্তু পরীক্ষার হলে করা লাগবে না, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য। সমান, এই যে এটা হচ্ছে ওমেগা টু এর ভ্যালু, খেয়াল করে দেখেন এটা কিন্তু রেজোনেন্স ফ্রিকোয়েন্সি থেকে একটা কম হয়েছে, যে ওমেগা নট রেজোনেন্স ফ্রিকোয়েন্সি থেকে কম হয়েছে, এটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি থেকে বেশি। ওইটা ওই যে গ্রাফে দেখছিলাম যে ওমেগা নট ওয়ান হচ্ছে ওমেগা নটের লেফটে থাকে মানে কম, আর এক্স অ্যাক্সিসের রাইটে থাকা মানে অবশ্যই বেশি। এইটা আমরা সেভ করে রাখলাম এফ এ। তাহলে মোটামুটি এ থেকে এফ পর্যন্ত প্রত্যেকটা আমরা সেভ করে রাখছি, কোনো সমস্যা নাই। এবার আমরা মাইনাস জে এক্সি বের করবো ওমেগা ওয়ানে। তাহলে মাইনাস আই ইন্টু ওয়ান বাই ওমেগা সি, এক্সি মানে ওয়ান বাই ওমেগা সি। ওমেগা বলতে ওমেগা ওয়ান, যেহেতু আমরা ওমেগা ওয়ানের জন্য বের করতেছি, ওমেগা ওয়ান সেভ করে রাখলাম ই তে, ইন্টু সি হচ্ছে 50 ন্যানোফ্যারাড, 10⁻⁹ এই যে 1/ওমেগা সি, এটা আসতেছে কত, 740 এত, -90 ডিগ্রি, যে অ্যাঙ্গেলটা খেয়াল রাখেন কিন্তু 740 এত। এটাও তো আবার সেভ করে রাখা লাগবে, কিন্তু এত জায়গা তো আমরা পাবো না, কারণ আমাদের হাতে অনলি আর এক্স ওয়াই এম এই তিনটা জিনিস আছে। তো এটা আমরা একটু লিখি, না লিখলে আবার ঝামেলা। আর এটা লিখতেছি, এটার কারণও আছে, কারণ এই ভ্যালুটা দিয়ে আপনাকে ওই জিনিসটা আমি আসলে বোঝাবো। তো এখন আমরা একটা কাজ করে এটা লিখে ফেলি আমাদের মতো করে, এবং বোঝার জন্য আমি টোটাল ডিজিটটাই লিখবো। তাহলে 740,87,4,8,4,7,4, এই মাইনাস যেটাকে অ্যাঙ্গেল করে দিই, তাহলে এই জিনিসগুলো একটু ভালোভাবে বুঝতে পারবেন। 740,87,4,8,4,7,4,8,7,4,8,4,7,4, 8,7,4,8,4,7,4, 740,87,4,8,4,7,4, অ্যাঙ্গেল -90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের যে রিঅ্যাকট্যান্স আসছে সেটা। যে এক্স এল কত আসবে, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এটা সেভ করি, কিন্তু পরবর্তীতে আবার এই সেভটা মুছে ফেলবো। এটা আমরা দিলাম হচ্ছে আপনার ওয়াইতে, এটা মনে রাখেন, ওয়াইতে আমরা ওমেগা ওয়ানের জন্য এক্স সি এর যে ভ্যালুটা আছে সেটা সেভ করে রাখলাম। যে এক্সেল যেটা আসবে সেটা কত আসবে, সমান আই ইন্টু ওই যে ওমেগা এল। এক্সেল মানে কি ওমেগা এল, ওমেগা বলতে এখনো তো আমরা ওমেগা ওয়ানে আছি, যেটা আমরা সেভ করে রাখছিলাম ই তে। এটা নিয়ে এত মাথা করার দরকার নাই যে ই নাকি ডি নাকি, এটা আপনি খাতায় করলে এমনি বুঝতে পারবেন। আমি জাস্ট সংখ্যাগুলো যাতে বারবার কষ্ট করে তোলা না লাগে এজন্য সেভ করে রাখছিলাম, জরুরি না যে আপনাকে সেভই রাখতে হবে, আপনি খাতা থেকে তুলেন। ইভেন এত বড় ডিজিটও নেওয়া লাগবে না, এটা আমি বারবারই বলতেছি, নিচ্ছে এই কারণে যাতে আমার অ্যাঙ্গেলের একটা জিনিস আপনাকে মুখস্থ করাতে হবে, ওইটা যাতে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ আসলেও সত্য। এই জন্য আমি বারবার এত ডিজিট নিচ্ছি যাতে ওইটা আপনি ধরতে পারেন। তাহলে আই ওমেগা ওয়ান ইন্টু এল, এল মানে 22 মিলি হেনরি। এই যে এইটা হচ্ছে আমাদের জে এক্সেল এর মান 593.89। আর পুরো ডিজিটটা আমরা সেভ করে রাখবো, এটা ওয়াই তে সেভ করে রাখছিলাম, এটা এম এ সেভ করে রাখলাম।
তাহলে এম এ আপাতত আমি কি সেভ করে রাখলাম, ওমেগা ওয়ান এর জন্য এক্সেল এর ভ্যালু সেভ করে রাখলাম। এইবার মেন কাহিনীটা আসতেছে, সেটা হচ্ছে ওমেগা ওয়ান যেই কন্ডিশন, এই কন্ডিশনে টোটাল জেড এর ভ্যালু কত। এই জেডই আমাকে বলে দিবে যে আমাদের এই সার্কিটটা অ্যাকচুয়ালি কোন নেচারের, লিডিং নেচারের নাকি ল্যাগিং নেচারের, বা হলেও কত ডিগ্রির আসলে কাহিনী কি। তাহলে আমাদের এই সার্কিটের টোটাল জেড ইন কি, সবগুলো সিরিজ, তাহলে সবগুলো অ্যাজ ইউজুয়াল যোগ করে দেবো। তার মানে 140 প্লাস ছোট হাতের আর সেভ করে রাখছিলাম আমরা হচ্ছে বি তে, প্লাস এইটা সেভ করে রাখছিলাম আমরা ওয়াইতে, প্লাস পরেরটা সেভ করে রাখছিলাম এম এ। তাহলে এই কিন্তু দেখেন আমাদের চলে আসলো জেড ইন এর ভ্যালু, সেটা কত, 207.86 অ্যাঙ্গেল -45 ডিগ্রি। 207.86 অ্যাঙ্গেল -45 ডিগ্রি। এবং এইটা সব সময়ের জন্য সত্য। কি সত্য, এই যে এবার মুখস্থর পার্টটা বলতেছি। মুখস্থর পার্ট হচ্ছে 3 ডিবি পয়েন্টে, আবার বলি, 3 ডিবি পয়েন্টে আমরা যখন লোয়ার ফ্রিকোয়েন্সিটা নেব, 3 ডিবি পয়েন্টের দুইটা ফ্রিকোয়েন্সি, একটা লোয়ার একটা হায়ার, একটা ওমেগা ওয়ান একটা ওমেগা টু। আমরা যখন লোয়ার ফ্রিকোয়েন্সিটা নিব তখন আমাদের সার্কিটটা হবে ক্যাপাসিটিভ নেচারের, কারণ জেড মাইনাস আসছে মানে ক্যাপাসিটিভ, কমপ্লেক্স পাওয়ারের অ্যাঙ্গেল মাইনাস আসা মানে ক্যাপাসিটিভ, প্লাস আসা মানে ইন্ডাকটিভ বা ল্যাগিং, আর মাইনাস আসছে মানে এটা লিডিং। তার মানে এখানে আমাদের জেডটা যেহেতু মাইনাস আসছে মানে সার্কিট ক্যাপাসিটিভ নেচারের, কারেন্ট লিডে থাকবে কত ডিগ্রি, 45 ডিগ্রি, যে এখানে আসছে। তাহলে এটা আমরা মুখস্থ রাখবো, সেটা হচ্ছে যে 3 ডিবি পয়েন্টে ওভারঅল কারেন্ট ওভারঅল ভোল্টেজ থেকে 45 ডিগ্রি লিডে থাকে। যে এটা কিন্তু এখন আপনি মুখস্থ করে ফেলেন, আর কোনো সমস্যা নাই, এটা আপনাকে পরীক্ষার হলে দেখানো লাগবে না, আপনি এটা মুখস্থ রাখবেন যে 3 ডিবি পয়েন্টের লোয়ার ফ্রিকোয়েন্সিতে কারেন্ট ভোল্টেজ থেকে 45 ডিগ্রি লিডে থাকে। এখন এটা আপনি কিভাবে মুখস্থ করবেন, সহজ পদ্ধতি অবশ্যই আপনার মতো করে বানাই নেবেন, আমি অ্যাকচুয়ালি এটা দেখাই দিলাম যে হ্যাঁ আসলেই হয়। এবার আঁকাবো কিভাবে, দেখেন এটাকে আমরা মনে মনে জেড কল্পনা করি, এটা হচ্ছে জেড সি, এটা হচ্ছে জেড এল, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। এটা জেড সি, এটা হচ্ছে জেড এল। আমি জেড এল বলতে কিন্তু ইন্ডাক্টরের পিওর ক্যাপাসিটেন্সের যে ইম্পিডেন্স আছে জেড এল না বলি, জেড এল বললে আবার আপনি কনফিউজড হয়ে যাবেন যে যে আরও তো আছে এর ভিতরে। আমি অ্যাকচুয়ালি এটাকে পিওর অংশটুকুর কথা বলতেছি, মানে পিওর যে ক্যাপাসিটিভ পার্টটুকু, পিওর যে ইন্ডাকটিভ পার্টটুকু সেটা। দেখেন তো দুইটার অ্যাঙ্গেল একটা মাইনাস একটা প্লাস, এটা তো স্বাভাবিক, ক্যাপাসিটরের রিঅ্যাকটেন্স -90 ডিগ্রি হয়, পিওর ইন্ডাকটিভ অংশটুকু +90 ডিগ্রি হয়, এটাতে কোনো সন্দেহ নাই। তার মানে একটা আরেকটার এখনো অপোজিট আছে, একটা যদি পজিটিভ দিকে থাকে এখনো আরেকটা নেগেটিভ। বাট রেজোনেন্সে কি ঘটনা ঘটছিল, রেজোনেন্সের অবশ্যই এক্সেল সমান এক্সি, একটা আরেকটার অপোজিট, এবং এদের ভোল্টেজও সেই কারণে ইকুয়াল হয়ে গেছিল। তো এদের ভোল্টেজ যেমন ইকুয়াল, এক্সেল এক্সি কিন্তু উল্টা দিকে হয়, ভোল্টেজ আর এক্সেল এক্সি কিন্তু উল্টা দিকে হয় কেন, কারণ জেড সমান ভি বাই আই, ও না ঠিক আছে, সেম দিকে হয়, কারেন্ট যদি দিয়ে থাকে দুইটা সেম দিকে হয়। এটাকে যদি আমরা 0 ডিগ্রি কল্পনা করি, এটা দুইটা তাহলে সেম ইয়েতে থাকবে। যাই হোক, সেটা না, আমি যেটা এখন বলতে চাচ্ছি সেটা হচ্ছে এদের এই দুইটা ইকুয়াল ছিল, ইকুয়াল থাকায় একটা একটা কাটাকাটি হয়ে জিরো হয়ে গেছে। ভিএস যখন বের করতে চাইছি তখন এই দুজনের কারোর ইফেক্ট আর পড়ে নাই। কিন্তু এইখানে একটু খেয়াল করে দেখেন তো, এরা কি ইকুয়াল, অ্যাঙ্গেল অপোজিট কোনো সন্দেহ নাই, কিন্তু মান তো ইকুয়াল না, একটার মান বড় একটার মান ছোট। এবার এখানে মূল যে কাহিনীটা ঘটে সেটা হচ্ছে এক্স সি এর যে ভ্যালু, এটা যেহেতু বড়, এখন আমি যদি এটার ভোল্টেজ হিসাব করি, একটা ফিক্সড কারেন্টের জন্য যদি ভোল্টেজ হিসাব করি, তাহলে গুণ করে দিলে, মানে ভি সমান আই ইন্টু -jXC, অথবা ভ্যালুর কথায় যদি বলি IXC, আই এর মান নেন এক্স এর মান নেন, দুইটার গুণফলে যে মান পাবো সেটার ভ্যালু নিশ্চয় এটার থেকে বড় হবে। তার মানে এক্স সি এর কম্পোনেন্টে বা এক্স সি এর দিকে বা ক্যাপাসিটরের যে ভোল্টেজটা পাবো সেটা লেন্থ এখন ইন্ডাক্টরের থেকে একটু বড় নিতে হবে। ঠিক আগের চিত্রটাই এখন দেখেন কি হচ্ছে কাহিনী, এইটা যদি আমার কারেন্টের ডিরেকশন হয়, রেজিস্টিভ যে ড্রপ এটা এই দিকেই থাকবে, সেটা কত,
আই ইন্টু আর প্লাস আর, রেজিস্টিভ ড্রপ এইদিকেই থাকবে, কারেন্ট যেদিকে রেজিস্টিভ ড্রপও সেদিকে। এখন কিন্তু আমি দেখতেছি এটার মান বড়, তার মানে এর যে ভোল্টেজ ড্রপ হবে সেটা তুলনামূলক ইন্ডাক্টরের থেকে বড় হবে। ইন্ডাক্টরের থেকে যদি বড় হয়, মানে আগের বার এদিকেও 10 নিউটন ছিল, বোঝানোর জন্য বলতেছি, এদিকেও 10 নিউটন ছিল, এদিকেও 10 নিউটন ছিল, কাটাকাটি হয়ে কেউ আর কোনো দিকে যায় নাই, জিরো হয়ে গেছে। বাট মনে করেন এখন এই দিকে কিন্তু বেশি আর এদিকে কম। এটা ধরেন কথার কথা 2 ঘর, আর এটা ধরেন 8 ঘর। তাহলে 8 থেকে যদি 2 বাদ দিই, তাও তো 6 ঘর এই দিকে থাকবে। তার মানে এই দুইজনের লোভ দিয়ে নিশ্চয় এই দিকে কাজ করবে। এই যে সাদা অংশটা বলতেছি, এই যে এই হলুদ যে অংশটা, এটা হচ্ছে আমাদের ভিসি, আর এই যে অংশটা এটা হচ্ছে আমাদের ভিএল। এটা কিন্তু পিওর ইন্ডাকটিভের ভোল্টেজ ড্রপ বলতেছি। ইন্ডাকটিভের মানে ইন্ডাক্টরের যে আরেকটা রেজিস্টিভ ড্রপ সেটাকে তো আলাদা করেই দিছে। তাহলে এই দুজনের লব্ধি দিয়ে আগে জিরো হয়ে যাচ্ছিল কারণ ইকুয়াল ছিল, এখন আর জিরো না, ইকুয়াল নাই, কম বেশি ক্যাপাসিটির নেচার যেহেতু বেশি, এই জন্য লব্ধিটা ক্যাপাসিটরের দিকেই কাজ করতেছে, মানে ক্যাপাসিটরের ভোল্টেজ যেদিকে ওই দিকেই কাজ করতেছে। এবার বাকি থাকলো কি, সোর্স ভোল্টেজ যদি পেতে চাই তাহলে কি করা লাগবে, রেজিস্টিভ ড্রপের সাথে এই দুজনের ড্রপ যোগ করলেই তো টোটাল ভোল্টেজ পাবো। তাহলে এই যে দুইজনের লব্ধি পাইলাম সাদাটা, রেজিস্টিভ ড্রপ এইটা, তাহলে এখন ক্যাপাসিটিভ ড্রপটা কিভাবে পাবো, এই সাদা অংশ আর এই হলুদ অংশের যে লব্ধি, এটাই তো আমাদের ভিএস, এই যে সেই ভিএস। এবার একটু খেয়াল করে দেখেন তো আমাদের লজিকের সাথে ঠিক আছে কিনা। লজিক বলতেছে এইখানে আমাদের সার্কিটটা, এই যে জেড ইন থেকে সার্কিটের নেচার বোঝা যায়, সার্কিটটা লিডিং নেচারের, অর্থাৎ কারেন্ট 45 ডিগ্রি লিডে থাকবে। এই যে দেখেন এটা হচ্ছে ভোল্টেজ, এই যে এটা হচ্ছে কারেন্ট, এবং দেখেন তাই আছে 45 ডিগ্রি লিড। এটা যে 45 ডিগ্রি সেটা আপাতত আমাদের না দেখালেও চলবে, এটা থেকে আমরা বুঝতেছি যে এত ভোল্টেজের মান দেওয়া থাকলে এটা বেরও করা যাবে। বাট পরীক্ষার হলে শুধু ফেজর ডায়াগ্রাম দেখানোটাই জরুরি। তাহলে এখানে আমরা কিভাবে দেখাতে পারতাম শর্টকাটে, এইগুলো না দেখায় আমরা বলে দিতে পারতাম যে অ্যাট 3 dB পয়েন্ট, অ্যাট লোয়ার ফ্রিকোয়েন্সি, সার্কিট ইজ লিডিং, কি বলে, সার্কিট উইল বি ইন লিডিং নেচার অথবা ক্যাপাসিটিভ নেচার। অ্যান্ড কত ডিগ্রি, 45 ডিগ্রি লিড থাকবে। আমরা জানি অবশ্যই সেক্ষেত্রে অবশ্যই ক্যাপাসিটরের ভোল্টেজটা একটু বড় হবে, চোখের আন্দাজে একটু বড় আঁকাবো, চোখের আন্দাজে একটু ছোট আঁকাবো, লব্ধিটাও চোখের আন্দাজে নেব। এই যে এখানে আমাদের সামান্তরিক সূত্র দিয়ে করে দিলেই কাহিনী শেষ। তাহলে এখানে কি হবে বুঝতে পারতেছেন, জাস্ট উল্টা। অর্থাৎ এইখানে আমাদের সার্কিটটা এখন হবে ল্যাগিং নেচারের। চাইলে বের করা যায়, কোনো সমস্যা নাই। আমি যেহেতু করতেছি এটা দেখাই দিই, আর টি এখনো সেম, কারণ আর টি ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না। মাইনাস জে এক্স সি এখন কত হবে, মাইনাস জে এক্স এল এখন কত হবে। তাহলে আমাদের ভ্যালুগুলো আবার নতুন করে বের করতে হবে, সমস্যা নেই বের করি। মাইনাস জে এক্স সি বের করব হচ্ছে -i/1/ওমেগা সি। এখন তো ওমেগা আর ওমেগা 1 নাই, ওমেগা 2 হয়ে গেছে। আমরা ওমেগা 2 সেভ করে রাখছিলাম কোথায়, আচ্ছা ওমেগা 2 আমরা এখনো বের করি নাই। তাহলে এখন আবার একটু বের করে নি, কষ্ট করে বের মনে হয় করছিলাম, বের করছিলাম এক্স এ, না এক্স এ না, এটাও তো না, ই হচ্ছে, হ্যাঁ এটাই তো মনে হচ্ছে ওমেগা, ই ওমেগা 1, এটা হচ্ছে, হ্যাঁ রাইট, ইতে ওমেগা 1 ছিল, এফ এ ওমেগা 2 ছিল। আচ্ছা এটা তাহলে আমাদের ওকে, ওমেগা 2 আছে আমাদের। তাহলে -i/1/ওমেগা 2 মানে হচ্ছে এফ, ইন্টু সি মানে হচ্ছে 50 ন্যানোফ্যারাড। এইটা, তাহলে এটা আগের মতোই আমরা সেভ করে রাখি। এটা আমরা ধরেন সেভ করে রাখলাম ওয়াইতে। তাহলে ওয়াইতে আমরা এক্স সি এর ভ্যালুটা সেভ করে রাখলাম, এটা আমি আর লিখতেছি, আচ্ছা লিখি একটু, 593.89। মানে বুঝতে পারতেছেন এই ফ্রিকোয়েন্সিতে অ্যাঙ্গেল তো যার যার তার তার থাকবে, ক্যাপাসিটর তো -90 ডিগ্রি +90 ডিগ্রি, ভ্যালুগুলো ইন্টারচেঞ্জ হয়ে যাবে। এই যে ভ্যালুটা এখন ক্যাপাসিটরের ভ্যালুতে গেছে, কারণ ওই যে ফ্রিকোয়েন্সি যে আবার উল্টা হয়ে গেছে, একটা লো ছিল এখন হাই হয়ে গেছে। তাহলে হাই যেহেতু হয়ে গেছে তাহলে অবশ্যই কি
ফ্রিকোয়েন্সির সাথে ওটা তো ব্যস্তানুপাতিক, তাহলে এ এবার ছোট হয়ে যাবে, এ এবার বড় হয়ে যাবে। তার মানে তো বুঝতে পারতেছেন এখানে ক্যাপাসিটরের ইয়েটা বড় ছিল বলে লিডিং হয়েছে, তাহলে এখানে যেহেতু ইন্ডাক্টর বড় হয়ে যাবে, তার মানে এটা ল্যাগিং হয়ে যাবে। এটাই জাস্ট মনে রাখার বিষয়, এইটাই আপনাকে মুখস্থ রাখতে হবে। তাহলে এটা আমি এক্সে সেভ, এই যে এই ভ্যালুটা ক্যালকুলেটরের ওয়াইতে সেভ করে রাখলাম। এবার হচ্ছে জে এক্সেল, এটা আমি না দেখেও বলে দিতে পারতেছি যে এত 90 ডিগ্রি হবে, ভ্যালু ইন্টারচেঞ্জ হবে। তাও আমি দেখাই আপনাদের, যেহেতু দেখাচ্ছি, এত কিছু দেখালাম, এটাও দেখাই ফেলি। ইন্টু এল হচ্ছে 22 মিলি হেনরি। আবারও বলতেছি, আমি যে যে এগুলো নিচ্ছি এগুলো কিন্তু পিওর অংশটুকু, রেজিস্টিভ পার্ট আগে আলাদা করে দিছি। এই যে দেখেন 740 দশমিক এত, আর অ্যাঙ্গেল তো অবশ্যই ইন্ডাক্টরের কারণে +90 ডিগ্রি আসতেছে। এটা আমরা সেভ করে দিলাম এম এ, 740.87। তাহলে বোঝাই যাচ্ছে এর রিঅ্যাকটেন্স যদি বেশি হয়, সেম কারেন্টের জন্য ভোল্টেজ ড্রপও বেশি হবে, সেম কারেন্টের জন্য ভোল্টেজ ড্রপও কম হবে। তার মানে এখন যদি আমাদের কারেন্ট এই দিকে থাকে, রেজিস্টিভ ড্রপ এই দিকে থাকে, কারণ কারেন্ট যেদিকে থাকবে রেজিস্টিভ ড্রপও সেই দিকেই থাকবে। ইন্ডাক্টরের ভোল্টেজটা লিডে থাকে, কারণ কারেন্ট ল্যাগে থাকে। তার মানে 90 ডিগ্রি উপরের দিকে কিন্তু মান বড় হবে। আচ্ছা, আমি বলতেছি না কিন্তু ভোল্টেজের মান এত হবে, ভোল্টেজের মান কত হবে কারেন্ট থাকলে বের করতে পারতাম, জানি না যে এখন কত হবে, কিন্তু বড় হবে এটা জানি। এজন্য আমরা এইটা একটু বড় নিব, আর এইটা একটু ছোট নিব, এই চোখের আন্দাজে। তাহলে এই দুজনের লব্ধি কাজ করবে কোন দিকে? জোর যার মুল্লুক তার। তাহলে যে বড় তার দিকে লব্ধি কাজ করবে। এটাও চোখের আন্দাজে নিতে পারেন, পরীক্ষার হলে অত কেউ স্কেল দিয়ে মাপতে যাবে না যে একদম হুবহু হলো কিনা। তাহলে এইটা আর এই যে রেজিস্টিভ ড্রপ, এই দুইজনের লব্ধিটাকেই আমরা বলতেছি টোটাল ভোল্টেজ ভিএস। এইটা হচ্ছে সেই ভিএস। দেখেই বোঝা যাচ্ছে যে এটা কত, 45 ডিগ্রি। অ্যান্ড অবশ্যই এটা ল্যাগ, তার কারণ কি, কারেন্ট ল্যাগে আছে। ল্যাগ লিড কিন্তু ভোল্টেজের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে যে কারেন্ট ভোল্টেজ থেকে কত ডিগ্রি লিডে অথবা ল্যাগে আছে। এখানে সবসময় কারেন্টের হিসাব, এখানে কারেন্ট লিডে ছিল, এখানে কারেন্ট দেখেন ভোল্টেজ থেকে ল্যাগে আছে, এই জন্য এটা হচ্ছে ল্যাগিং নেচারের। এই যে দুইটা, এইটাই হচ্ছে অ্যান্সার। ওই যে প্রথমে যেটা দেখাইছিলাম ওইটা যদি আপনি আঁকেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটাই হচ্ছে আমরা বলবো ফেজর ডায়াগ্রাম অ্যাট 3 ডিবি পয়েন্ট। আশা করি বুঝতে পারছেন কখন কোনটা হবে, কেন হবে, কিভাবে হবে, সবগুলো অ্যান্সার করছি। আচ্ছা, আর একটা বিষয়, এই তিনটা যদি যোগ করেন, একটু দেখাই দিই, তাহলে দেখতে পাবেন যে জেড এর অ্যাঙ্গেল প্লাস আসবে, মানে ল্যাগিং নেচারের। 140 প্লাস ছোট হাতের আর বিতে সেভ করে রাখছিলাম, প্লাস ওয়াইতে সেভ করে রাখছিলাম, প্লাস এম এ সেভ করে রাখছিলাম, এই যে দেখেন 45। জেড এর মান কিন্তু সেম আসছে, আগের বারও জেড এর মান যা আসছিল এখনো জেড এর মান তাই, শুধুমাত্র আগেরটা লিডিং ছিল -45 ডিগ্রি, এবারটা হচ্ছে +45 ডিগ্রি। এই যে এখানে আমরা দেখেই বুঝতে পারতেছি যে +45 ডিগ্রির মানে হচ্ছে কারেন্ট ভোল্টেজ থেকে ওই 45 ডিগ্রি পরিমাণ ল্যাগে আছে, কারণ জেড অ্যাঙ্গেল পজিটিভ মানে ল্যাগিং, জেড এর অ্যাঙ্গেল নেগেটিভ মানে লিডিং। এগুলা মোটামুটি বেসিক সার্কিটের ইয়েতে আলোচনা করছিলাম, আশা করি বুঝতে পারছেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই ম্যাথটার সমাধান। তো এখানে আসলে আমি যেই যেই প্রবলেমটা দেখছিলাম, বা ওই যে আগের যে সলিউশনটা গ্রুপে একজন শেয়ার করছিল, তো ওইখানে কি কি ভুল ছিল সেটা একটু দেখানোর ট্রাই করছি। আর সঠিকভাবে যদি এটা করতে চাই কি হবে সেটাও একটু বলার ট্রাই করছি। যদিও পরীক্ষার হলে স্পেস এত বেশি ছিল না, খুবই কম কম জায়গা দেওয়া ছিল, সেই ক্ষেত্রে আমাদের আসলে মুখস্থ বিদ্যাটাই কাজে লাগানোর জায়গাটা বেশি। কিরকম, এত কিছু তো বোঝানোর বা দেখানোর কোনো সুযোগই ছিল না, স্পেস কম, টাইমের একটা বিষয় আছে। যদিও মোটামুটি টাইম ছিল, বাট প্রশ্ন অনেক বেশি ছিল। এই যে ওমেগা নট, এফ নট বের করলেন, এখানে ব্যান্ডউইথ বের করলেন, কোয়ালিটি ফ্যাক্টর বের করলেন, এইটুকু বের করতে কিন্তু বেশি জায়গা লাগবে না, ছোট জায়গায় করে ফেললেই হবে। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এটা ছোট জায়গায় করে ফেলবেন, এই দুইটা মুখস্থ ছোট ছোট জায়গায় করে ফেললে ওকে। এই ব্যাখ্যা ট্যাখ্যা কিচ্ছু দেওয়ার দরকার নাই যে কত ডিগ্রি এই হচ্ছে সেই হচ্ছে হাবি যাবে। আপনার মতো করে এই যে জাস্ট একটু, এটা একটু যে বড় হচ্ছে এটা,
এটা যে একটু বড় হচ্ছে এটা একটু চোখের আন্দাজে দেখাবেন, লব্ধির জিনিসটা বুঝাই দিলে আশা করি এখানে আর ভুল ধরার কিছু নাই বা ভুল হওয়ার কিছু নাই। জায়গা হিসেবে বা কন্ডিশন হিসাবে ঠিকই আছে। এটা হচ্ছে আমাদের ভিএল, এটা হচ্ছে আমাদের ভিসি, আর এই সাদাটা হচ্ছে ভিএল আর ভিসির লব্ধি যেটা আছে সেটা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এই পর্যন্তই।